আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের দুইটা অধ্যায়ের কোশ্চেন সলভ করব। আজকে আমরা যে দুইটা অধ্যায়ের কোশ্চেন সলভ করব এই দুইটা অধ্যায় হলো এইচএসসি পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এবং এইচএসসি পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুইটা প্রশ্ন লিখে রেখেছি। এই দুইটা প্রশ্ন আজকে আমরা সলভ করার চেষ্টা করব। আমাদের প্রথম প্রশ্নটা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে এবং এই সেকেন্ড কোশ্চেনটা তাপগতিবিদ্যা থেকে নেওয়া হয়েছে। আমাদের প্রথম প্রশ্নে বলা আছে একটি বায়ুপূর্ণ বেলুনকে একটি হ্রদের এত মিটার গভীরতায় নিয়ে যাওয়ায় 1 লিটার আয়তন ধারণ করলো। হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আমাদেরকে প্রশ্ন বলেছে যে নিমজ্জনের পূর্বে উদ্দীপকের বেলুনের আয়তন কত ছিল। গ নম্বরে বলেছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। পানির উপরিতলে বেলুন কি অক্ষত থাকবে, অক্ষত অবস্থায় পৌঁছাবে কি, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এখন আমরা এই প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা প্রথম অংশ সলভ করার জন্য আমাদেরকে এই পর্যন্ত ডেটা নিয়ে কাজ করতে হবে। গ নাম্বার সলভ করার জন্য আমাদের যে একটি বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের এত গভীরতায় নিয়ে যাওয়ায় 1 লিটার আয়তন ধারণ করলো, এই পর্যন্ত ইনফরমেশন নিয়ে আমাদেরকে গ নাম্বারটা সলভ করতে হবে। চলো সলভ করি। আমরা মনে করলাম এইটা একটা হ্রদ, এইটা একটা হ্রদ, যে হ্রদের গভীরতা h = 40.81 মিটার। 40.81 মিটার। একটা বায়ুপূর্ণ বেলুন, এই বেলুনকে এখানে একটা বেলুন ছিল, বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের 40.81 গভীরতায় নিয়ে গেলে সেটি 1 লিটার আয়তন ধারণ করলো। গভীরতায় যখন নিয়ে যাওয়া হলো তখন এটা 1 লিটার আয়তন ধারণ করলো। তখন এটা কত লিটার আয়তন ধারণ করলো? 1 লিটার। এখানে যখন উপরিতলে ছিল তখন আয়তনটা হলো v2। আমাদেরকে v2 মানটা বের করতে হবে, কারণ বলেছে নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন কত। যখন উপরিতলে ছিল তখন নিমজ্জনের পূর্বের অবস্থা, আর যখন বস্তুটা গভীরতায় নিয়ে যাওয়া হলো তখন আয়তনটা 1 লিটার হলো। এখানে বলা আছে যে একটি বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের 40.81 গভীরতায় নিয়ে যাওয়ায় 1 লিটার আয়তন ধারণ করলো। এজন্য এখানে v1 হবে এবং এটা v2, v2 মান 1 লিটার। তাহলে এখানে v2 মান হবে e atmosphere plus h rho g। এটা তরলের মধ্যকার চাপ আর এখানে বায়ুমণ্ডলীয় চাপ, এই দুইটা অ্যাড হবে এখানে। এখানে p atmosphere বা বায়ুমণ্ডলের চাপটা হলো 10⁵ আর h rho g, h এর মান হলো 40.81, রো হলো পানির ঘনত্ব। পানির ঘনত্ব এখানে দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব। জি হলো অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ কত? 9.8। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর উপরিতলে বায়ুমণ্ডলের চাপ হলো p1, p1 হলো 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। এখানে যেহেতু তাপমাত্রা দেওয়া নেই, অর্থাৎ তাপমাত্রাটা উভয় ক্ষেত্রে স্থির থাকবে।
V1 ইকুয়াল টু P2 V2। P1 এর মান 10 টু দি পাওয়ার 5, আমাদেরকে V1 এর মান বের করতে হবে, অর্থাৎ যেটা আমাদের নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন। P2 এর মান P অ্যাটমসফিয়ার প্লাস H rho g। P অ্যাটমসফিয়ারের মানটা হলো আমাদের 10 টু দি পাওয়ার 5 প্লাস H এর মান হলো আমাদের 40.81, পানির ঘনত্ব 1000, এর মান 9.8, আমাদেরকে V2 এর মান বলে দিয়েছে 1 লিটার। এখন আমরা ক্যালকুলেশন করে এই V1 এর মানটা বের করব। V1 এর মানটা তাহলে হবে আমাদের 10 টু দি পাওয়ার 5 প্লাস 40.81 ইনটু 1000 ইনটু 9.8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5। এখন আমরা ক্যালকুলেশন করলে V1 এর মানটা পেয়ে যাব। চলো ক্যালকুলেশন করি। আমাদের আসতেছে 4.99 লিটার। এটা হলো আমাদের নিমজ্জনের পূর্বে বেলুনের আয়তন। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নে বলেছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। পানির উপরতলে বেলুনটি অক্ষত থাকবে কিনা। দেখো এখানে আমাদের পরের স্টেপে বলা আছে যে হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করে ছেড়ে দেওয়া হলো। তাহলে দেখো এখানে আমরা একটা হ্রদের চিত্র আঁকালাম। এই হ্রদের গভীরতা আমাদেরকে বলে দিয়েছে 40.81 মিটার। এটা হলো আমাদের হ্রদের গভীরতা। হ্রদের তলদেশে বেলুনে আর 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। তাহলে আগে ছিল 1 লিটার। এখন একটি বায়ুপূর্ণ বেলুনকে হ্রদের তলদেশে এত গভীরতায় নিয়ে যাওয়ায় 1 লিটার আয়তন ধারণ করলো। অর্থাৎ আগে ছিল 1 লিটার, আবার হ্রদের তলদেশে বেলুনে আরো 1 লিটার বায়ু প্রবেশ করানো হলো। মানে দুইটা মিলে কত হলো? 2 লিটার। তাহলে তলদেশে এখন V1 এর মানটা কত? 2 লিটার। এখানে চাপ হলো P অ্যাটমসফিয়ার প্লাস P H rho g। P অ্যাটমসফিয়ারের মান 10 টু দি পাওয়ার 5, H এর মান 40.81, rho এর মান 1000, g এর মান 9.8। যখন ছেড়ে দেওয়া হলো তখন এখানে উপরিতলে গেল। উপরিতলের ক্ষেত্রে চাপটা হলো অ্যাটমসফিয়ার 10 টু দি পাওয়ার 5। এখানে V2 এর মানটা আমাদেরকে বের করতে হবে। এই পুরো সিস্টেমে কিন্তু তাপমাত্রা নিয়ে কিছু বলেনি, অর্থাৎ তাপমাত্রাটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে বয়েলের সূত্র দিয়ে বের করতে পারি। তাহলে P1 V1 ইকুয়াল টু P2 V2। P1 এর মান P অ্যাটমসফিয়ার প্লাস H rho g। তাহলে P অ্যাটমসফিয়ারের মান 10 টু দি পাওয়ার 5 প্লাস H rho g। V1 এর মান 2 লিটার, P2 P অ্যাটমসফিয়ার 10 টু দি পাওয়ার 5
V2 মান বের করতে হবে। এখন আমরা এটাকে হিসাব করব 10 to the power 5 plus 40.81 into 1000 into 9.8 into 2 divided by 10 to the power 5। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। আমাদের এখানে আসছে হলো 9.99 লিটার। এটা আমাদেরকে বলেছে বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। আমাদেরকে এখানে একটা বেলুনে যখন আরো 1 লিটার বায়ু প্রবেশ করে ছেড়ে দেওয়া হলো, তখন এখানে যাওয়ার পরে আয়তনটা হয়ে গেল 9.99 লিটার। বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা দেওয়া আছে 9 লিটার। এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা থেকে যেহেতু আয়তনটা বেশি পাওয়া গেল, তাই পানির উপরিতলে বেলুনটি অক্ষত থাকবে না। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা সেকেন্ড ম্যাথ প্রবলেমে চলে যাব। আমাদের সেকেন্ড ম্যাথ প্রবলেম বলেছে টার্বো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2। কার্যনির্বাহক বস্তু হিসাবে এখানে 3 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়েছে। গামার মান দেওয়া আছে 1.4। এখানে কার্নো চক্রের এ থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ কত? এখানে চিত্রে দেখতে পাচ্ছ একটা কার্নো চক্র দেওয়া আছে এ থেকে বি। এটা সমষ্ণ প্রসারণকে নির্দেশ করছে। বি থেকে সি রুদ্ধতাপীয় প্রসারণকে নির্দেশ করছে। সি থেকে ডি সমষ্ণ সংকোচনকে নির্দেশ করছে। ডি থেকে এ রুদ্ধতাপীয় সংকোচনকে নির্দেশ করছে। আমাদেরকে 2 নম্বর প্রশ্ন বলেছে কার্নো চক্রের লেখটি এ থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ কত? অর্থাৎ এ থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ কত? এবি অংশটা আমাদের সমষ্ণ প্রসারণকে নির্দেশ করছে। আমরা এখানে সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজটা বের করব। আমাদেরকে তার আগে আমরা এখান থেকে কি কি ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। আমাদেরকে প্রথম ইনফরমেশন বলা আছে যে টার্বো ইঞ্জিনের প্রতি স্তরে সংকোচন বা প্রসারণের অনুপাত 1:2, অর্থাৎ V1/V2 এটার অনুপাত 1/2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে কার্যনির্বাহক বস্তু হিসাবে 3 মোল দ্বিপরমাণু গ্যাস নেওয়া হয়েছে, অর্থাৎ n এর মান 3 মোল। n এর মান কত? 3 মোল। এখানে টেম্পারেচার T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। T1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেওয়ার চেষ্টা করি তাহলে হবে 30 প্লাস 273 কেলভিন, যেটাকে প্রকাশ করলে আমরা পাবো 303 কেলভিন। যেহেতু এ থেকে বি এটা সমষ্ণ প্রসারণকে নির্দেশ করে, আমরা জানি সমষ্ণ প্রক্রিয়ার কৃতকাজ নির্ণয়ের সূত্রটা হলো nRT ln V2/V1। তাহলে আমরা এখানে লিখতে পারি WAB n এর মান 3, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট R এর মান 8.314, T এর মান 303 ইনটু ln V2/V1। আমাদেরকে V1/V2 এর মান দেওয়া আছে হাফ। আমরা যদি এটাকে উল্টে দেই অর্থাৎ V2/V1 করি তাহলে কিন্তু আমরা পাবো 2। তাহলে এখানে V2/V1 এর মান হলো 2 ln 2।
আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আমরা জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আমাদের এখানে আসছে 5238.40, 5238.40 জুল। এটাই হলো আমাদের কার্যচক্রের রেখাটি এ থেকে বি বিন্দুতে আনতে কৃত কাজ। আশা করি তোমরা এই ম্যাথ প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী ম্যাথ প্রবলেমে চলে যাব। পরবর্তী ম্যাথ প্রবলেমটা আমাদেরকে বলেছে প্রদত্ত ইঞ্জিনের দক্ষতা 33% অপেক্ষা বেশি হওয়া সম্ভব কি? গাণিতিক যুক্তির সাহায্যে উত্তর দাও। আমাদেরকে কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র বা ইঞ্জিনের দক্ষতা, ইঞ্জিনের দক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এই সূত্রটা দিয়ে আমাদেরকে কর্মদক্ষতা নির্ণয় করতে হবে বা ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে। যেখানে T2টা হলো তাপ গ্রাহকের তাপমাত্রা, T2টা কিসের তাপমাত্রা? তাপ গ্রাহকের তাপমাত্রা। T1টা হলো তাপ উৎসের তাপমাত্রা। T1টা কি? উৎসের তাপমাত্রা। আমাদেরকে T1 এর মান এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদেরকে T2 মানটা বের করতে হবে। আমরা T2 মান কিভাবে বের করব? আমরা দেখতে পাচ্ছ এখানে একটা কার্যচক্র দেওয়া আছে। এখানে এবিটা সমষ্ণ প্রসারণ, বিসিটা রুদ্ধতাপীয় প্রসারণ, আর সিডিটা হলো সমষ্ণ সংকোচন, ডিটা হলো রুদ্ধতাপীয় সংকোচন। আমরা এই বিসির মাধ্যমে এখানে টেম্পারেচারের মানটা বের করতে পারি। দেখো প্রশ্নে আমাদেরকে বলা আছে কার্যচক্রের প্রতি স্তরে সংকোচন প্রসারণের অনুপাত 1:2, অর্থাৎ V1 বাই V2 এটার মান দেওয়া আছে 1/2। যেহেতু এটা একটা দ্বিপরমাণু গ্যাস, এখানে গামার মানও দেওয়া আছে 1.4। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্রগুলো জানি। সূত্রগুলো হলো E v to the power gamma equal to constant, E v to the power gamma minus 1 equal to constant, E e to the power 1 minus gamma divided by gamma equal to constant। এই তিনটা ফর্মুলা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি। এখানকার মধ্যে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে E v to the power gamma minus 1 equal to constant এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা T2 মানটা বের করতে পারি। আমরা লিখতে পারি T1 V1 gamma minus 1 equal to T2 V2 gamma minus 1। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা T2 মানটা বের করব। আমরা তাহলে T2 মানকে এইভাবে বের করতে পারি T2 equal to V1 by V2 gamma minus 1 into T1। এখন আমরা V1 by V2 এটার মান হাফ, গামা মাইনাস 1, গামার মান 1.4, 1.4 মাইনাস 1, তাহলে আমরা পাবো 0.4। Q1 এর মান দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, আর 30 ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে নেই তাহলে হবে 303 কেলভিন। এখন আমরা যদি হিসাব নিকাশ করি তাহলে আমাদের T2 এর মানটা বের হয়ে যাবে।
টিটোর মান আসতেছে হলো 229.63, 229.63 কেলভিন। এটাই হলো আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। আমরা এখন কর্মদক্ষতার সূত্রে T1 টিটোর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের ইঞ্জিনের দক্ষতা বের হবে। তাহলে আমরা বসাই এটা ইকুয়াল টু 1 মাইনাস টি2, টিটোর মান 229.63 ডিভাইডেড বাই 303 ইনটু 100%। তাহলে আমরা এখানে এখন ক্যালকুলেশন করছি। আমাদের কর্মদক্ষতা আসে 24.21%, অর্থাৎ প্রদত্ত ইঞ্জিনের কর্মদক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব নয়। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও লেকচার এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।